নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গায়েন চলে এলাম আমরা সিএএ ও এসআইআর নিয়ে কিছু আলোচনা করার জন্যে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 91 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। কত মানুষ? 91 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এখন কথা হচ্ছে, এই 91 লক্ষ মানুষের ভিতর মনে করুন 45 লাখ 45 লক্ষ উদ্বাস্তু মানুষ আছেন যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন। তার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ যারা এখানে আছেন, তার ভিতরে কমপক্ষে 45 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আর বাকিগুলো যাদের গেছে সেটা আপনারা বুঝতে পারছেন কাদের গেছে। এখন বাকিদের কথা ছেড়ে দিন, আমরা যারা উদ্বাস্তু, বাংলাদেশের সংখ্যালঘু, পাকিস্তানের সংখ্যালঘু, আফগানিস্তানের সংখ্যালঘু, সেই মানুষগুলো বিভিন্ন সময় ধর্মীয় নিপীড়নের কারণে, বিভিন্ন অত্যাচারে সে দেশ ছেড়ে পালিয়ে এখানে এসে বসবাস করছিলেন চোরাগোপ্তাভাবে, এবং চোরাগোপ্তাভাবেই বিভিন্ন ডকুমেন্টস দালাল ফড়িয়ে তাদের হাতে আমরা কিছু টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে নিয়েছিলাম। এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা বিশাল জাহিরি করতাম, আমার ভোটার কার্ড হয়ে গেছে, আমার আধার কার্ড হয়ে গেছে, আমার রেশন কার্ড হয়ে গেছে, আমার ব্যাংকের বই হয়ে গেছে, মানে আমি ইন্ডিয়ার বড় একখানা নাগরিক হয়ে গেছি। এখনও অনেকেই ভাবেন এইটা, এখনও অনেকেই ভাবেন আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, ব্যাংকের বই আছে, জমির দলিল আছে, আমার ছেলে মেয়ে সরকারি চাকরি করে, আমি বড় একখান ভারতের নাগরিক। আসলে কিন্তু আপনি অষ্টরম্ভা। অর্থাৎ আপনি যদি সত্যি সত্যি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এখানে এসে থাকেন, তাহলে আপনি কিন্তু এখানে রিফিউজি, শরণার্থী এতদিন পর্যন্ত ছিলেন, অনুপ্রবেশকারী। সেটা সরকার একটা গেজেট প্রকাশ করে দিয়েছে যে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এখানে এসেছে তারা কেউ অনুপ্রবেশকারী না, তারা এখানকার শরণার্থী, শুধু মুসলিম কমিউনিটি বাদে। তাহলে এখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল কোনোটাই কিন্তু নাগরিকত্বের প্রমাণ বহন করে না। এটা যখন বলেছে, তাহলে এখানে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ যখন এখানে চলে এসেছে, এরা কি করে বাঁচবে? এদের বাঁচার পথটা কি? এদেশের মহা অনুভবতার সরকার তারা কি করেছে? তারা তাদের দেশের সংসদে একটি আইন তারা পাশ করেছে, যে আইনটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর মাধ্যমে এই 6 সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব নিতে পারবে। এখন প্রচুর লোক যেমন সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে, প্রায় 30,000 ছুঁই। এটাও প্রচুর কেন বলছি? যেখানে আপনার মনে করেন যে 50 লক্ষ লোকের করতে হবে, সেখানে আমরা 30,000 ছুঁই, তাকে আমরা প্রচুর লোক কেন বলছি? তার কারণ এই পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের অপপ্রচার, বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ীদের অপপ্রচার এই সিএ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে 20-30,000 লোক ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছে, আরও অন্তত 20-50,000 লোক সার্টিফিকেট পাওয়ার দোরগোড়ায়, আরও মোটামুটি 20-30,000 লোক অ্যাপ্লিকেশন করে বসে আছে।
এই মানুষগুলো কিন্তু তারা প্রত্যেক দিন তাদের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু সিএতে আবেদন করেছে। এবং আমাদের মতো কিছু ছোটোখাটো ইউটিউবাররা আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত সিএএ নিয়ে আমরা ধারাবাহিক যে প্রচার চালিয়ে যাচ্ছি, সেই প্রচারেরও কিছু ফলস্বরূপ এই মানুষগুলো কিন্তু সাহস সঞ্চয় করে তারা কিন্তু সিএতে আবেদন করেছে এবং নাগরিকত্বের সনদপত্র অর্থাৎ নাগরিকত্বের কার্ডটি তারা পেয়েছে। অনেকেই ফোন করে বলেন যে দাদা, একমাত্র আপনার 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 ভিডিও কথা শুনে আমরা বল সঞ্চয়িত করে আমরা সাহস নিয়ে আমরা কিন্তু সিএতে আবেদন করে নাগরিকত্বটা পেয়ে গেছি। অনেকেরই ভিডিও দেখি, কিন্তু কেন যেন মনে হয় আপনার কথাগুলো অথেন্টিক। আমার কথা হচ্ছে অথেন্টিক কথাটাই আমরা বলছি। আমরা কারো কোনো প্রলোভন, কারো কোনো চোখ ঝাঁকানি, দাঁত ছিটকানি, নাক ঝাঁকানি এ সমস্ত দেখব না। কারণ আমরা যদি একটু শিক্ষার আলো যদি আমাদের ভিতরে প্রবেশ করে, আমরা যদি একটু শিক্ষিত হতে পেরে থাকি, তাহলে আমরা জানি এই সিএএ অর্থাৎ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে পরিচালিত হয় না। এটা ভারতের সংসদে সাংবিধানিক একটা আইন, যেটা সারা ভারতবর্ষের লাগু হয়েছে। এখানে স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রী দপ্তর এবং আমাদের সর্বোচ্চ যে রাষ্ট্রপতি, তার দপ্তরে এখানে পাশ হওয়ার পর সে যখন সিগনেচার করেছে, সারা দেশব্যাপী এই অ্যাক্ট অর্থাৎ এই আইন লাগু হয়েছে। তার মাঝে আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি অনেকেই সার্টিফিকেট পেয়েছি, অনেকেই এদেশের একজন সুস্থ সুন্দর নাগরিক হিসাবে আমরা নিজেদেরকে জাহির করতে পারছি। আর যে সমস্ত মানুষগুলো আপনারা আবোল তাবোল কিছু লোকের কথাবার্তা শুনে আপনারা আবেদন করেননি বা দেরিতে করেছেন, বা অনেকে বলছেন ভাবছেন যে করব কি করব না, ভোটের পরে করব, ভোটটা দেখি, ভোটে কে ক্ষমতায় এলো বা গেল থরি কেয়ার, ভোটে যেই ক্ষমতায় আসুক না কেন, পশ্চিমবঙ্গে এনআরপি হবে, সারা ভারত জুড়ে এনআরসি হবে হবে হবে। কারো যোগ্যতা নেই এই এনআরপি এবং এনআরসি আটকাতে পারে এবং আটকাবে। ভোটের রেজাল্ট কি হবে এর জন্য যদি আপনারা বসে থাকেন, আপনাদের ভোটার তালিকায় নাম কিন্তু কেউ আপনাদের উঠিয়ে দিয়ে আসবে না। আপনারা ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নিন সিএ এর সার্টিফিকেট ছাড়া আপনারা কোনো কিছুর বিনিময়ে ভোটার তালিকায় নাম উঠিয়ে চিরস্থায়ী একটা বন্দোবস্তের মতো আপনারা এই নাগরিকত্বটা বজায় রাখতে পারবেন শুধু সিএ এর মাধ্যমে। অন্যথায় আপনাদের কি করতে হবে, কিছু দালাল ফড়ে বাটপার তাদের হাতে টাকা দিয়ে আবার ওই 10 বছর এসআইআর আগ পর্যন্ত আপনার ভোটার তালিকায় নাম টাম তুলে আপনি একটু ভোট টোট দেবেন। আপনি 10,000 টাকা খরচা করে ভোটার তালিকায় নাম তুলবেন, বছরে 1,000 টাকা। আপনি একটা ভোট দেবেন, 1 বছরে আপনার 1,000 টাকা ভাগে পড়বে, আর যাকে ভোট দেবেন সে 100 কোটি টাকা হয়তো সম্পদ গড়ে ফেলবে। তাই বলবো, আপনি কোনো রাজনৈতিক চাটুকারিতা, রাজনৈতিক ব্যবসায়ীদের কথা শুনে সিএতে আবেদন করা বন্ধ করবেন না। আপনাদের জন্য আমরা প্রচুর কষ্ট করি, প্রত্যেক দিন আমরা আপনাদের হাতে পায়ে ধরে বলি, হাত জোর করে বলি, যদি আমার উদ্বাস্তু মানুষ আপনারা হয়ে থাকেন, যদি আপনারা পূর্ববঙ্গ থেকে এসে থাকেন, যদি আপনারা আফগানিস্তান থেকে এসে থাকেন, যদি আপনারা পাকিস্তান থেকে এসে থাকেন, যদি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন, আপনারা কারো কোনো কথা শুনবেন না। সিএতে আপনারা আবেদন করবেন। দেখুন, অনেক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু সিএতে আবেদন করেছে এবং তারা সার্টিফিকেটও পেয়েছে। তার কারণ তারা কিন্তু মূর্খ নয়। কেউ এখানে কমিশনার আছে, কেউ কাউন্সিলর আছে, কেউ এখানকার পঞ্চায়েত আছে, কেউ এখানকার এমএলএ আছে। তারা কিন্তু রাজনৈতিক দলের পঞ্চায়েত, রাজনৈতিক দলের এমপি, রাজনৈতিক দলের এমএলএ, রাজনৈতিক দলের কমিশনার, রাজনৈতিক দলের কাউন্সিলর। তাহলে এরা কি মূর্খ যে এরা কেন তাহলে সিএতে আবেদন করছে, কেন এরা সার্টিফিকেট নিল? আমার কাছে যদি প্রমাণ যদি আমি না দেখাতে পারি, আপনাদের পায়ের জুতো আর আমার এই মুখ আমি দেখাই দেবো যে কারা কারা নিয়েছে,
তারা নিষেধ করেছে আমাদের কথাগুলো অন্তত ফোনে বলো না, তাই বলছি না। তারা বলেছে যে সময় হলে বলতে বলবো, দরকার হয় তোমার চ্যানেলে এসে আমরা বসে বলবো যে আমরা নাগরিকত্ব নিয়েছি, কটা দিন ভাই একটু অপেক্ষা করো। সেই অপেক্ষায় আসি তাদের কথা শুনি। আপনারা কারো কথা শুনবেন না। দেখুন, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করে আমরা যখন বাড়ি গাড়ি ঘর সব কিছু ফেলে রেখে আমরা কাঁটাতারের বেড়ার তল দিয়ে আমরা চলে এসেছি। আসার পরে এখানে কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট, কত পরিশ্রম করে আমরা 1 কাঠা 1 কাঠা 2 কাঠা জমি জায়গা করে আমরা এখানে বসবাস করছি। কেউ লাইন রাস্তার পাশে 5,000 10,000 টাকা দিয়ে একটা বাড়ি অর্থাৎ রেল লাইনের জায়গা কিনে বসবাস করছে। অনেকে ঝুপড়ি বেঁধে কোনো বস্তিতে বসবাস করছে। সবাই তো টাকা পয়সা নিয়ে এখানে আসতে পারিনি। অনেকে ভাড়া বাড়িতে আমরা বসবাস করছি। আমাদের এই জীবন যন্ত্রণা দুঃখর ভিতর দিয়েও আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটা দিন আমরা বাঙাল, আমরা বাঙালি, আমরা কাংলা, আমরা কাঙালি, বিভিন্ন ধরনের আমরা ইপটিজিংয়ের শিকার হই। এমনও শিকার হই আমরা বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন আপনার পথে ঘাটে জিআরপিতে আমাদের ধরে বাংলাদেশি হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড দেখানোর পরেও কিন্তু আপনারা দেখবেন বনগাঁর কোনো জেলে, তা না হলে বারাসাতের কোনো জেলে বা দমদমের কোনো জেলে আমরা আটকা থাকি, অর্থাৎ থানায়, জিআরপির থানাগুলোতে। অনেকে টাকা পয়সা খরচা করে তাদের বেরোতে হয়। ইতিমধ্যে আমরা বিশাল উদ্যোগ নিয়েছি, যাদের ধরে আমরা যদি আমাদের পর্যন্ত খবর আসে আমরা ছুটে যাই, তাদের কাছে গিয়ে আমরা বলি 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে একজন লোককে যদি আপনারা অ্যারেস্ট করেন, ধরে যদি আপনারা হয়রানি করার স্বীকার করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরাও মামলা দায়ের করব। দুদেশের কাগজ আমার থাকতেই পারে। ওদেশ থেকে আমি যখন এখানে চলে এসেছি, আমার ওই দেশের ভোটার তালিকা, ওই দেশে আমার জমির দলিল, ওই দেশে আমার বার্থ সার্টিফিকেট হাওয়ায় উড়ে যায়নি। আপনারা ভয় পাবেন না, সে জিআরপি হোক, সিআরপি হোক, যে যাই হোক। কারণ সরকার যখন আমাদের জন্য একটা আইন প্রয়োগ করেছে, আমরা সেই আইনের মধ্যে আছি। আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এর জন্য আমরা এদেশের যে মহান সরকার, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা সারা জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে। আপনি যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন, রাজনৈতিক মতাদর্শ আপনার একরকম থাকতে পারে, কিন্তু এই নাগরিকত্বর জায়গায় আমাদের জন্য যারা 2 হাত ভরে আমাদেরকে নাগরিক হওয়ার একটা সুযোগ করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে, তাদেরকে সারা জীবনে কোনোদিনও ভুলবো না। তাতে যদি আমাদের জীবন চলে যায়, যাবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারা কে কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা হস্তক্ষেপ করব না, করি না, করার ইচ্ছাও নেই। আপনারা আপনাদের মূল্যবান ভোট, আমাদের 23 তারিখে ভোট আছে, আমাদের 29 তারিখে পশ্চিমবঙ্গে ভোট আছে, 4 তারিখে ভোট গণনা। যে দল গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে এখানে ক্ষমতায় আসবে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো। কিন্তু তার মধ্য দিয়েও আপনাদের কিন্তু সিএএতে আবেদন করতে হবে, কারণ এই ছাড়া কোনো পথ খোলা নেই। কোনো রাজ্যের সরকার কিন্তু আপনার নাগরিকত্ব দিয়ে দিতে পারে না। একমাত্র কেন্দ্র এবং কেন্দ্রীয় সরকারই হস্তক্ষেপ করতে পারে আপনার নাগরিকত্ব থাকবে কি, যাবে কি, থাকবে না, এবং দেব কি দেব না সেটা কেন্দ্র সরকারই একমাত্র এর ধার বাহক। আমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না। দেখুন, সিএ করতে গেলে এমন কিছু কষ্টের ব্যাপার নয়। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, আপনার তেমন একটা ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা বা পোস্ট অফিসের বই, ব্যাংকের বই হলেও আপনি সিএতে আবেদন করতে পারবেন। আর কি পারবেন? আর কি করতে হবে? আপনি কোনো হিন্দু মন্দির থেকে আপনার একটা ধর্মীয় সার্টিফিকেট, তাতে লেখা থাকবে আপনি বাংলাদেশি হিন্দু, এবং 3টে কোর্ট নটারি। যদি আপনার নামের বানান ভুল থাকে, যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে, যদি আপনার মিডিল নেম ঠিক না থাকে, যদি আপনার নামের গন্ডগোল থাকে, আপনারা একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। আর বাংলাদেশ থেকে হয় আপনার, তাহলে আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা বা আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের ভোটার কার্ড, তাদের ব্যাংকের বই, তাদের জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আনলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন।
আপনারা পশ্চিমবঙ্গে নয়, শুধু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নয়, শুধু ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে আপনারা আমাদের ফোন করবেন, আমরা আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। এই কথা আমি আপনাদের প্রত্যেক দিন বলি এবং আজও বলছি। যতদিন পর্যন্ত আমার এই উদ্বাস্তু মানুষের স্বার্থ রক্ষা না হবে, যতদিন পর্যন্ত এই উদ্বাস্তু মানুষের ঘরে ঘরে এই সিএর মাধ্যমে নাগরিকত্ব না পৌঁছাবে, ততদিন আমি আমার চ্যানেলের মাধ্যমে সিএ 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 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই নিয়ে কথা বলবো। কোনো কেউ আমার মুখ বন্ধ করতে পারবে না। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার এই উদ্বাস্তু মানুষের স্বার্থে কথা বলে যাব। সেটা হচ্ছে আমার মজ্জাগত একটা অভ্যাস। আপনারা ভয় পাবেন না। কোনো রাজনৈতিক দলের নেতা, গুন্ড, মোস্তান কারো কথা শুনে আপনারা সিএ থেকে মুখ ঘুরে রাখবেন না। বন্ধুরা, ভিডিও আমি বড় করব না। যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রত্যেক দিন দেখো তাদেরকে বলবো তোমরা আমার এই বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে। কারণ প্রবাসে কিছু আমাদের ভাই বন্ধু আছে যারা আমার এই বক্তব্য এবং আমার ভিডিও দেখে ফোন করে, এবং তাদের রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা এখানে আবেদন করে দিই। তারা উপকৃত হয়, সার্টিফিকেট পায়, তারা আমার পরবর্তীকালে ধন্যবাদ জানায়। এটাই আমাদের পুঁজি, এটাই আমাদের ভালোবাসার আশীর্বাদ। তো তোমরা যে যেখানে থাকো, শহর, বন্দর, গ্রামগঞ্জে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার প্রাণের অভিনন্দন রইল তোমাদের প্রতি, আর আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল আমার শ্রদ্ধার প্রণাম।